হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, চোখ ভর্তি পানি এসে জড়ো হয় চোখের কোণে। হুট করে দম বন্ধ হয়ে আসে, ইচ্ছা করে অকারণেই কান্না করি। না কাউকে বলে বোঝানো যায়, তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কেননা আমাকে যে বাঁচতে হবে। আমার অনেক পিছুটান আছে, ফেলে আসা পিছনের অনেক স্মৃতিগুলো নিয়ে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালো আছি। এই তো আজকে আমি একটু সুপার শপে এসেছি। তার আগে বাসায় টুকিটাকি কিছু কাজ সেরেছি, সকালের নাস্তাটাও করেছি। এগুলো সবই আমি অফ ক্যামেরাই করে এসেছি। যে ঈদ চলে গেছে, এখন বাসায় কিছু কিছু জিনিসও শেষের দিকে। তো ভাবলাম বাচ্চাদের স্কুল খুলবে কিছুদিন পরে, আবার আমি বিজি হয়ে যাব। এজন্য অল্প কিছু কেনাকাটা করে ফেলবো, এই জন্য সুপার শপে চলে এসেছি। আর এখান থেকে জিরা মশলা যেগুলো লাগে সেগুলো নিয়ে নেব। আমি এক এক মাসে এক এক ধরনের পেস্ট ব্যবহার করি। কোনো সময় মেডিপ্লাস, কোনো সময় পেপসোডেন্ট, কোনো সময় কোলগেট। তো এইবার আমি একটা ক্লোজ আপ নিয়ে নিলাম। তো বিভিন্ন ধরনের পেস্ট কিন্তু ব্যবহার করা অল্টারনেট করে করাই ভালো। আর এখানে আমি চলে গেলাম এবার লিফটে করে 3 তলায়। এই ধরনের সুপার শপগুলোতে আসলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। যা দেখা হয় সবই সুন্দর লাগে আর সবই বাসায় নিতে ইচ্ছা হয়। তারপরে এখানে আমার একটা বেতের এই যে ট্রে বলে না, ঝুড়ি, এটা যেটাই হোক, আমি একটা ট্রে মতো নিয়ে নিয়েছি। আমার বেশ ভালো লাগছিল। আর এই বেতের জিনিসগুলো কিন্তু সবসময়ই প্রচলন আছে। আমি ছোট থেকে দেখেছি আমার মারাও কিন্তু এই বেতের জিনিস ব্যবহার করে। আর আমাদের এলাকায় বিখ্যাত তো মাসকালাইয়ের ডাউলের এই যে বড়ি, এই বড়িটা দেওয়ার সময় কিন্তু ঘষতে হয় এই ডালটা, ওই বেতের যে ধামাগুলা, এগুলা কি বলে জানি না আমি, এক একজন এক এক এলাকায় এক এক নাম বলে, কিন্তু আমাদের এলাকায় আমি কিন্তু এভাবে শুনে অভ্যস্ত, হয়তো অন্য নাম থাকতে পারে। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর শো পিস আছে, প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে। তো আমিও ভাবলাম যে একটা সেট নিয়ে যাব এখান থেকে। তো আজকে আর নিলাম না, পরে নেক্সট টাইমে নিয়ে যাব। তো আজকে দেখতেছি আরও কি কি সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে এখানে একটা কাপ পিরিচ দেখছি, এটা কিন্তু কাঠের, এটাও অসম্ভব ভালো লাগছে। তো আমি কয়েকটা ছোট ছোট ক্যান্ডেল নিয়েছি, আমি এগুলাই খুঁজছিলাম এখানে। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় এই সুপার শপটাতেই আসি। আমার সুবিধা হয় যেহেতু একদম আমার বাসার কাছেই হয় সুপার শপটা। আর আরেকটা জিনিস ভালো লাগে যে একই ছাদের নিচে সব ধরনের আইটেমই পাওয়া যায়। একতলা থেকে শুরু করে এভাবে 5 তলা পর্যন্ত সব ধরনের জিনিসই এই সুপার শপটাতে পাওয়া যায়। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আরও কি নেওয়া যায়। তো এখানে মজাও করছিলাম, আমার সাথে মেয়ে আছে, ছোট মেয়ে, ওর সাথে মজা করছিলাম, ও আমার সাথে মজা করতেছে। ও বলে আম্মু আমি সবগুলাই নেব। আসলে বুঝেন তো বাচ্চাদের নিয়ে গেলে, তারপর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এত জেদ ধরে না, যে কান্নাকাটি যদি আমি একবার মিষ্টি করে বলি আম্মা এখন আর নেব না, পরবর্তীতে এসে এটা নিয়ে নেব, হ্যাঁ শোনা। তো মেয়ে দেখি ঠিক আমার কথাটা শুনে। তারপরে মেয়ের সাথে মজা করছে আর বলছে দেখো এখানে আলাদিনের প্রদীপ আছে, এখানে ফু দিলেই মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তো আমার মেয়ে বলছে আম্মু সত্যি কি এখানে ফু দিলেই মনের ইচ্ছা পূরণ হবে? তো বেশ কিছুক্ষণ হাসাহাসি করলাম। ওইখানে আরও কতগুলা যে মানুষ আছে তারাও আমার কথা শুনে হাসতেছে। এতক্ষণ যদি আমার ভিডিওটির সঙ্গেই থাকেন তাহলে কিন্তু আমি ভেবেই নেব যে আমার ভিডিওটিও আপনার পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। যদি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বাবুই পাখির যে বাসা সেটাও ভালো লাগছে। আর আমি মূলত এখানে খুঁজছিলাম কচু পাতার একটা গাছ, সেটা অবশ্য এখানে ছিল না। অনেক দিন থেকেই আমার ইচ্ছা যে একটা কচু পাতার গাছ কিনবো, গাছটা বড়। এখানে আরও বাঁশের কিছু সুন্দর সুন্দর জিনিস এসছে, সেগুলা দেখতেও খুব ভালো লাগছে। তো বাঁশের এই যে একটা কলমদানি হোক,
আর এটা চামচদানি দুটোই করা যাবে, এটাও বেশ ভালো লাগছে। এটা কিন্তু একদম বাঁশের উপরেরটা বাঁশ, নিচেরটা কাঠ দিয়ে করা, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে বাসায় চলে এসেছি, প্রচণ্ড গরম বাহিরে, এই জন্য ফ্রিজ থেকে একটু দই আর মিষ্টি বের করে নিয়েছি, সাথে তরমুজ ছিল। তরমুজটা আগেই খেয়ে নেব, যেহেতু তরমুজটা একটু মিষ্টির থেকে তো আর বেশি হতে পারে না, এই জন্য ফলটাই আগে খেয়ে নেব, তারপরে দই মিষ্টিটা খাবো। আর বাইরে এত গরম, আমার একদমই সহ্য হচ্ছে না গরমে। তারপরে আমি নাস্তাটা শেষ করে অবশ্য কি করছি, গোসল করে নিয়েছি, জোহরের নামাজও পড়ে নিয়েছি। সাথে ভাবলাম যে আজকে আর আমি এখন আর দুপুরে রান্না বান্না করলে আমার এত ক্লান্ত লাগছিল, তো একদমই হালকা পাতলা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। মাঝের মধ্যে শরীরটা এত খারাপ লাগে, আসলেই সম্ভব হয়ে ওঠে না, তারপরেও তো আমাকে সম্ভব করতে হয়। যেহেতু আমার বাচ্চাদের ক্ষেত্রেই বলি, আমি তো তাদের বাবা, আমি তাদের মা। আসলে তারপরেও আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমার একটা মেয়ে একটু বড় হয়েছে, সে আমাকে একটু গুছিয়ে দিতে পারে। তো দুপুরের খাবারটা মেয়েই সব রেডি করে দিয়েছে টেবিলে। মাঝের মধ্যে কি মনে হয় জানো, মনে হয় যেন আমি অথই সাগরে ভাসতেছি, যার কুল কিনারা কোনোটাই আমি পাই না। তো আমার সব কিছু মিলিয়েই বেশ যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে একটা সন্তানের কাছে তার কিন্তু বাবা মাই একটা বট বৃক্ষের মতো ছায়া হয়ে থাকে। আসলে আমি কি বলবো তোমাদেরকে, বুঝাইতে পারি না। আমার যে ছায়া, যে আমার বাবা, সে কিন্তু নাই, অনেকটা বছর আগে সে মারা গেছে। তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাত নসিব করো। আর আসলে আমার আব্বা একটা কথা বলতো জানো, যখন তোমার কথা কেউ শুনবে না, একজন শুনবে, সে কে? আল্লাহ। আল্লাহর কাছে সব ফরিয়াদ করলে আল্লাহ পাক দেয়। তো আমি মাঝের মধ্যে যখন ঘুম আসে না, রাত্রে জানালার পাশে দাঁড়িয়ে থাকি, তো তখন আমি আল্লাহর কাছে কথা বলি, আল্লাহর সাথে নীরবে কথা বলি যে আল্লাহ, আমার কথা এখন কেউ শুনতেছে না, খালি তুমিই শুনতেছো। আমার জীবনের যত চাওয়া পাওয়া আমি কিন্তু সেই আল্লাহর কাছেই বলি। তবে আমি সব সময় বলবো আলহামদুলিল্লাহ, আমি যা ছিলাম তার থেকে অনেক ভালো আছি। তো এমন এক সময় না, আমি খুব অসুস্থ ছিলাম, সেটাও তোমাদেরকে বলবো এক সময়। তো আমাকে আইসিইউতে নিতে হয়েছিল, আমি অনেকটা দিনই ছিলাম আইসিইউতে। তবে সেই সময় না আমি খুব আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম, যে আল্লাহ পাকের কাছে সব কথা বলতাম। আল্লাহ পাক কিন্তু আমার কথা সম্পূর্ণটাই শুনেছে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমি এখন সুস্থ, তোমাদের সামনে এসে কথা বলতে পারছি, চলতে পারছি। এমনও একটা সময় ছিল কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারতাম না, দীর্ঘদিন অসুস্থ ছিলাম। তো আল্লাহর কাছে আমি আরও বলি যে আল্লাহ, তুমি যে আমাকে দুটো সন্তান দিয়েছো, কন্যা সন্তান, তার জন্য তোমার কাছে লাখো শুক্রিয়া জানাই আমি। এই সন্তানটা আমার পাশে ছিল বলে কিন্তু আমি আরও সুস্থ হতে পারছি। আর এই যে ছোট ছোট একটু একটু কাজ আমি কিন্তু আমার মেয়েদের দিয়ে করাই। যেমন আমি কাজ করতেছি, পাশে ডেকেছি যে আম্মু আমার একটু মরিচগুলা পরিষ্কার করে দাও তো, আম্মু আমার একটু পেঁয়াজ ছিলে দাও তো। এই ছোট ছোট কাজগুলা কিন্তু আমার মেয়েদের দিয়ে আমি করাই। তো একটু একটু করে ওরাও শিখুক, বুঝুক। তো যাই হোক, এখানে আমি রান্না বসাই দিয়েছি। তো এখানে আমি কলমি শাক ভাজি করব, তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাক, পাশের চুলায় আমি রান্না করে নেব সাজনার ডাঁটা। তো সাজনার ডাঁটাটাই প্রথমে কিন্তু কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, তারপরে আমি সাজনাটা দিয়ে দিয়েছি, তার সাথে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি চিকন চিকন করে। এটা কিন্তু আমি একদম মশলার সাথে কষাইনি, আমি তারপরে পানি দিয়ে দিয়েছি ঝোলে। তারপরে যেই ফুটে উঠেছে তখন আমি হালকা হলুদ দিয়েছি। যখন সিদ্ধ পুরাপুরিটা হয়ে গেছে সাজনাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তার সাথে একটু অল্প পরিমাণ আদা বাটা। তারপরে যখন আমার হয়ে গেছে সিদ্ধ সম্পূর্ণটা, আমি এটা তেলের উপর বাগার দিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর অল্প কয়েকটা কুচানো রসুন। তো বাগার দেওয়ার সময় কিন্তু আমি একটু জিরা দিয়ে দেব, আস্তা গোটা জিরা, যেটা গোটা জিরাটা এই যে ফোড়ন দিয়ে নেব।
তারপরে আমি সাজনার মধ্যে দিয়ে দেবো। আমার মনে হয় আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ কিন্তু আমরা এভাবেই রান্না করি সাজনার ডাঁটাটা। তো কষানোর থেকে আমার মনে হয় এই বাগার দিয়ে রান্না করলে সাজনাটা বেশ ভালো লাগে। আর পাশের চুলায় আমার শাকটার জন্য আমি এখানেও শাকে বাগার দিয়ে নেব, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। তো শাকটাও আমার অলরেডি হয়ে গেছে। আমি এই রান্নাগুলো কিন্তু সবগুলাই করেছি রাতের বেলায়, যেহেতু সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো মাগরিবের নামাজটা পড়েই ভাবলাম যে রান্নাগুলো করে নিই। তো এখন একটু ভালো লাগছে। তো দুপুরে যে প্রখর রোদ ছিল সেই গরমের তুলনায় সন্ধ্যার পরে একটু বাতাসও উঠেছে, বেশ ভালো লাগছিল আমার। তো এখানে আমি রান্না করে নেব গরুর মাংসটা, তার জন্য সবই এখানে গোটা মশলা দিয়েই বেশিরভাগ আমি রান্না করব। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ি, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো তেল। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা মাখিয়ে নেব। আজকে একদমই আমি উপকরণগুলো দেওয়ার সময় কষিয়ে নিইনি। তো এবার সব মশলাগুলো দেওয়ার পরেই কষিয়ে নেব আমি মাংসটা। তো ফ্রিজিং মাংস আমার মনে হয় কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে, আর টাটকাটা একদম মশলা মাখিয়ে এভাবে রান্না করলে আরও মজা লাগে। তো এক একজনের রান্না এক এক রকম, তবে সবার রান্নাই আমার বেশ মোটামুটি ভালো লাগে। আমি অনেকেরই রান্না খেয়েছি কম বেশি, তো আমার সব ধরনের রান্নাই ভালো লাগে। তো এক একজন এক এক প্রসেসে রান্না করে, সেটাও আমার কাছে ভালো লাগে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। যেহেতু সিলিন্ডার গ্যাস, প্রেশার কুকারে দিলেই ভালো হবে, খুব দ্রুত হয়ে যাবে, না হলে অনেক কিন্তু দেরি হয়ে যাবে। এবার রাত্রের খাবারটাও সেরে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।